আমি আমার এখানে দরকার ছিল এমন একটা বাঙালি আমার যার একটা জাতীয় ক্লাবে আছে কতটা ভালো বাংলা বলতে পারে আমার কিছু পলাশিয়া ফটোগ্রাফার এমন ডিটেকটিভ পলাশিয়া সাহিত্য দেখছেন প্রকাশের নিয়েছে পলাশিয়াকে পলাশিয়া তার আলাদা একটা আছে ছবিটা আমি সচেতন এই ঘটনাটা একেবারে কিন্তু নিছক মাথা থেকে বেরিয়েছে তা নয়। আমি আমার সাংবাদিক জীবনে পুরোপুরি এরকম নয় কিন্তু ওইটা একটা ছবি অপরচুনিটি ঋতুপদকে যে ঋতুপদ কেন ক্রাইম থ্রিলার করলো এটা সত্যি হওয়াই কথা। আমি তো ক্রাইম রিপোর্টিং করেছি বিভিন্ন সময় দেখেছি ছিল আমার কাছে এইরকম ঘটনা বছর আগে আমাদের আশেপাশে ঘটেছে। মানে এটা এমন কোনো ক্রাইম থ্রিলার নয় আমি বলেছিলাম ঘটনাটা কোনো বাস্তবতার ছোঁয়া নেই, তবে ছবি করতে গেলে একটা গল্প বলতে গেলে অনেক তো বিশেষ অনেক কিছু যুক্ত করতে হয়, সেই জন্য একটা প্রেক্ষাপট আছে। শুধু 28 তারিখ অব্দি অপেক্ষা করুন, তারপরে তো আপনারা নিজেরাই সেটা প্রেডিক্টেবল স্টোরি কি ইন্টারেস্টিং ভিতরে একটা খুব স্ট্রং ক্যামিও রোল আছে, হলো আনপ্রেডিক্টেবল সাংবাদিক সবাই মিলে আমাদের তো কথা সো ওরা আমার নামটা রাখতে দিয়েছে, আমি সুযোগটা হাতছাড়া করলে আমার রাত রয়েছে, আমাকে যেতে হয়। আমার একটা মাথা ব্যথা নেই, ওরা তিনজনই নিশ্চয় আমি ভালোই আছি। পরিচালক হিসেবে আমরা পরিচালক হিসেবে থেকে আরম্ভ করে ডিটেকটিভ শুটিং কমপ্লিটলি আসলে পলাশে বিশ্বজিৎ চ্যাটার্জি তবে ক্লিশেসটা কি ক্লিশেস কিন্তু ক্লিশেস একটা তো ডিটেকটিভ রিস্ক হবে কেন খুব শান্ত সুন্দর অভিনয় করেছে, তোমাকে দেখে বলবে তোমার থেকে নিউটনটা তারপরে হাতে গালি দিয়ে ধরো আমাদের সমস্ত দায়িত্ব যাচ্ছে তুমি চক্রবর্তী রয়েছে রয়েছেন শান্তনু বর্মা পলাশ, এই যে সবাই মিলে কাজটা করা এবং যে সম্পূর্ণটা সব একটা কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাহায্য নিয়ে বিভিন্ন কিছু নিয়ে যে জগৎটা করা একটা অ্যানালিটিক্যাল থিংকিং থ্রি মুভস আহেড কিছু তোমরা বলবে দর্শকরা বলবে, কিন্তু এই কথাটা একটা যন্ত্রণা আছে, এই যন্ত্রণাটা একটা আনন্দ আছে। যখন কিছু বলছে ইটস আ অ্যাট্রাক্টিভ স্ট্রং আর্টিকুলেট ডিটেকটিভ, এখানেও থাকে প্রত্যেকশালা যদিও কিছু বলে খুব কম। So that's the second difference. And the third difference is Fenuda, Vyomkesh, তার মধ্যে ডার্কনেস নেই। কেন হবে? খুব endearing, খুব enduring. My favorite, I've read every Fenuda story. কিন্তু প্রত্যুষের মধ্যে ডার্কনেস আছে, একটা হেভিনেস আছে। Rito will tell you more about Pratush, but this lack of articulation almost absent. সমস্ত ধরনের ট্রেনিং একজন আইপিএস অফিসার যে ট্রেনিং গুলো রয়েছে সেগুলো রয়েছে, কিন্তু এই গোয়েন্দা এখন আইপিএস অফিসার হলেও সে তার চাকরি থেকে পদত্যাগ করে সে এই কেসটা নিয়েছে। অর্থাৎ আমাদের যেমন সাংবাদিক জীবনে দেখা যে সব পুলিশ অফিসাররা পরবর্তীকালে গোয়েন্দা হয়ে উঠেছেন, সেই রকমই মানে তার গোয়েন্দা হওয়াটা, কিন্তু তাই বলে তাদের সঙ্গে তুলনা করা যাবে না, কারণ আমাদের গোয়েন্দার কতগুলো দিক আছে যেটা বাংলা সাহিত্যে বা আমরা যেসব পরিচিত গোয়েন্দা তাদের মতো না। এই গোয়েন্দা কিন্তু রাত্রেবেলা তো মদ্যপান করে, আবার সকালবেলায় দৌড়ায়, তা না হলে প্রত্যুষালক রাহুল বোসের মতো এরকম চেহারা রাখতে পারে না। সুতরাং আমাদের গোয়েন্দা একেবারেই অন্যরকম। আর বিশেষ করে এই ছবিটার ক্ষেত্রে রাহুল বোসেরও একটা বিরাট অবদান আছে, যেটা না বললে আমার প্রেস কনফারেন্সে মানে তথ্য চেপে যাওয়ার দোষে আমি দুষ্ট হব। এই রাহুল বোস দীর্ঘদিন ঘন্টার পর ঘন্টা ওর মুম্বাইয়ের ফ্ল্যাটে এই স্ক্রিপ্ট নিয়ে রীতিমতো গবেষণা করে আমরা কাজ করেছি। রাহুল বোস ছাড়া এই চলচ্চিত্রের এই স্ক্রিপ্টের এই জায়গায় আসতো না। রাহুল অত্যন্ত ভদ্র এবং বিনয়ী বলে আমি সেই সুযোগটা নিয়ে স্ক্রিপ্টে নাম দিই, স্ক্রিপ্টে আমারই নাম আছে। কিন্তু রাহুল বোস এই ছবির ক্ষেত্রে প্রত্যুষ আলো নির্মাণের ক্ষেত্রে
এক অসাধারণ ভূমিকা পালন করেছেন। এবং আমরা আজকে সকালবেলায় আমরা ভাবছিলাম, কথা বলছিলাম, এই ডিটেকটিভ আমার আপনার খুব হৃদয়ের কাছাকাছি। তার কারণটা হচ্ছে ছোটবেলা থেকে অনেক বঞ্চনা, অনেক কিছু ঘটনা, অনেক কিছু প্রতিবাদ করতে চেয়েছি, আমরা তো করতে পারি না। এই ডিটেকটিভ কিন্তু তার ভেতরে কোথাও একটা প্রতিবাদী সত্তা আছে। যতটা সে মানবতাবাদী, ততটাই সে প্রতিবাদী। অসম্ভব ঝকঝকে স্মার্ট একটা মানুষ, এবং আমাদের সবার মতো, কিন্তু আমরা সবাই যেমন সবকিছু মেনে নিই, প্রত্যুষ আলো কিন্তু মানেনি। সে কিন্তু, আপনার ছবিটা দেখলেই বুঝবেন, বেশি বলে দিলে মানে অনেক কিছু বেরিয়ে যাবে, সে কিন্তু প্রতিবাদও করেছে, এবং সেই প্রতিবাদটা আমার মনে হয় আমাদের হৃদয়ে ছুঁয়ে যাবে। এই ছবিটা সত্যি নেওয়ার আগে অনেকটাই আলাদা, কারণ এটা একটা টান থ্রিলার। এটা যেটা জাত বলা যেতে পারে, এই জাতটা হচ্ছে একটা থ্রিলার, একটা রোমহর্ষক রোমাঞ্চকর থ্রিলার। আমার খুব স্পষ্ট যেটা মনে হয়েছে, নিশ্চয়ই আপনারও একমত হবে, ধীরে ধীরে আমরা এমন সময়ের দিকে চলে এসেছি যেখানে ভালো মন্দ, পাপ পুণ্য, যেখানে সাদা কালো, এই তফাৎগুলো বোধহয় এতটা করা যাচ্ছে না। এবং প্রত্যেকটা মানুষের এক একটা মুখোশ থাকে। এই যে ধরুন, আমি আপনার দিকে তাকে কথা বলছি, আমি হয়তো সৌগতদা এর থেকে ভয়ঙ্কর কিছু প্রশ্ন করবে না তো, হয়তো মনে মনে এটা ভাবছি। আর আপনি হয়তো ভাবছেন, ঋতব্রত বেচারা এই তো মুশকিলে পড়ে গেছে, কেউ কোয়েশ্চেনই করছে না, তাই আপনাকে চালিয়ে যেতে হচ্ছে, এটা হতে পারে। কিন্তু আমাদের মুখ দেখে কিন্তু কেউ বুঝতে পারছে না, আমাদের গোটা ছবিটাই কিন্তু তাই। এবং আমরা এখন যে সমাজে বাস করি, আমাদের মনের ভেতরের কথা আর তার যে প্রতিফলন, যে মুখোশ, এই যে কৃত্রিমতা, এই কৃত্রিমতার একটা ব্যাপার আমাদের মধ্যে ঘটে গেছে। সেই দিক থেকে এই ছবিটা আমার পড়ার সময় মনে হয়েছে, আমাদের প্রত্যেকের লাইফ কিন্তু খুব থ্রিলিং, আমরা হয়তো বুঝতে পারি না, একটা জীবন শুরু হয়, একটা জীবন শেষ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমাদের প্রত্যেকের লাইফে এই ধরনের ঘটনা ঘটে। আমার মনে হয় এটা থ্রিলার, জমজমাট থ্রিলার, সবাই সেভাবেই আমরা ছবিটা করেছি, ছবিটা দেখবেন, তার মধ্যে অন্য কিছু নেই। কোথায় জানি আমার মনে হয় প্রত্যেকটা কাজের মধ্যে, সেটা থ্রিলারের মধ্যে, হিচককের থ্রিলার বা যে কোনো থ্রিলার, সাদরলের ছবি, যারই ছবির কথা বলি না কেন, থ্রিলারের মধ্যে কোথাও একটা আলো অন্ধকারের মধ্যে দর্শন উঠে দেয়। আমার মনে হয়েছে এই ছবিটাও কিন্তু মানুষ, একজন ইন্ডিভিজুয়াল, তার সঙ্গে গোটা সোসাইটি অর্থাৎ সমাজ, তারও একটা কোথায় যেন সম্পর্ক আছে। তা না হলে কিন্তু থ্রিলারটা শুধুমাত্র হয়তো প্লাস্টিক থ্রিলার, একটা প্লাস্টিকের মোড়া একটা থ্রিলার হয়ে যাবে, আমাদের বাস্তব রক্ত মাংসের চরিত্রগুলো সেই জায়গায় যেতে পারবে না। সেই দিক থেকে আমি যেটা মনে করি যে সন্ধ্যে নামার আগে এই ছবিটি আমি পরিচালক হিসেবে মনে করি, নরসিংহ ফিল্মস প্রযোজনা করেছে। এই ছবিটা আমি করতে পেরে আমার মনে হচ্ছে, এটা আমি মনে করছি, আমি তো আপনারাই বিচার করবেন, যে একটা কিছু বলতে চাওয়া, যেটা আমরা এক্সপ্রেস করতে চাই, সেটা বোধহয় কিছুটা হলেও করতে পেরেছি। আচ্ছা, আমি কিন্তু বড্ড বেশি কথা বলছি। হ্যাঁ, রাহুল এসছে, রাহুলের ক্ষেত্রে যার যার প্রশ্ন করতে পারে। नहीं किए तो इस सवाल पूछने का जो मकसद है मुझे पता नहीं, आपको पता है, मुझे पता है नहीं। मेरा सवाल जैसे होता रहता है मेरी फिल्मों के साथ, जो भी डायरेक्ट कर रहा है फिल्म, मैं उसके साथ बैठता हूँ और मैं इस कैरेक्टर के जन्मदिन से, जिस दिन वो जन्म हुआ है और जिस दिन आप उसे देखते हो फिल्म पे, वो 35-40 साल पूरा डिस्कस करता हूँ। स्कूल, कॉलेज, दोस्त, खाना, म्यूज़िक, फैमिली, सब कुछ। सो वो नोट्स बना के मैं फिर अप्रोच करता हूँ। रही बात स्टोरी, जो स्क्रीन प्ले है, उस स्क्रीन प्ले पे एक अलग चर्चा होता है। एक तो ये है कि बंदा है कौन, कहाँ से आया है, और जब हम सहमत हो जाते हैं कि ठीक है, बंदा ऐसा है, ऐसा करता है, उससे इनके साथ, क्योंकि हमने होमवर्क किया था, उस होमवर्क का जो फल है उस सीन में मिलता है। রুশার মতন চরিত্র, মানে আমি আজ অব্দি কেউ অফার করেনি, আজ অব্দি আমি এরকম কোনো চরিত্র
করেছি বলে আমি বলতে পারছি না, বাট ইটস আ ভেরি ডিফারেন্ট রোল, একদমই অন্যরকম। আমাকে এরকম আগে অন স্ক্রিন কোনোদিন দেখা যায়নি। একদমই গ্ল্যামারাস রূপে প্রত্যেকবার আমার অডিয়েন্সরা পেয়েছে, বন্ধু বান্ধবরা দেখেছে, কিন্তু এটা একদমই ঋতুদার কনসেপ্ট ছিল। যেভাবে ঋতুদা রুষাকে ভেবেছিল সেইভাবেই আমাকে স্ক্রিনে লোকে দেখতে পাবে। শি ইজ এ ভেরি আরবান ক্যারেক্টার। সে বিদেশ থেকে ফেরে, ভেরি ভেরি কনফিডেন্ট গার্ল। একার সমস্ত ডিসিশন সে নিতে পারে। অবশ্য তার জার্নিতে তার পাশে প্রত্যুষা লোক থাকে, মানে আমাদের ক্যারেক্টার যে রাহুল প্লে করছে। যতটা আরবান হোক না কেন, সে কিন্তু ভেতরে সেই 16 আনা বাঙালিও রয়েছে। একটা খুব সুন্দর কম্বিনেশন, একটা খুব সুন্দর ব্যালেন্স স্ট্রাইক করে সে সবকিছু এগিয়ে নিয়ে যায়। অ্যান্ড ইটস এ ভেরি ডিফারেন্ট ক্যারেক্টার। যখন লোকে ছবি দেখবে তখন বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি অনেকটা পরিশ্রম করেছি সেই ক্যারেক্টারটাকে আমি পোর্ট্রে করার জন্য। এবং আমি শিওর যে যখন লোকে দেখবে তারা কিন্তু বুঝতে পারবে যে প্রত্যেকটা সিনের চেষ্টা করেছি যতটা রুষার ক্যারেক্টারকে যতটা আমি জাস্টিফাই করতে পারি। অবশ্য রুষার মতন আমি আমাদের কমন ডে টু ডে লাইফে রুষার মতন আমি নই, কিন্তু চেষ্টা কর। রুষা একদমই অন্যরকম মেয়ে। রুষা নুসরতের মতন নয়, নুসরত রুষার মতন নয়, কিন্তু রুষা করে আমার মনে হয়েছে দ্যাট প্রত্যেকটা মেয়ের মধ্যে রুষা রয়েছে। সেটাকে কিন্তু আমার মনে হয় এক্সপ্লোর করাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই কনফিডেন্সটা প্রত্যেকটা মেয়ের মধ্যে আছে। অবশ্য যেভাবে রুষা স্ট্যান্ড নেয়, প্রত্যেকটা ডিসিশন নিজের জীবনে সে নেয়, আমার মনে হয় অ্যাজ নুসরত আমারও সেটাই করা উচিত। আমি নুসরত প্লে করছি না, তা এই আর্ট হাউস শব্দটা আমার ঠিক পছন্দ না। আমরা সবাই এখানে এই যে কমার্শিয়াল ছবি, আরবান ছবিও তো কমার্শিয়াল ছবি, বিকজ ইট ইজ গেটিং প্রফিট somewhere or the other, একটা প্রফিট আর লসের বিষয় থাকে সেখানে। তো এই পার্থক্যটা না করলেই ভালো। কিন্তু ইয়েস, অ্যাজ এ ভার্সেটাইল অ্যাক্টর, যেটা আমি এখনো অব্দি ভার্সেটাইল হয়েছি কিনা আমি জানি না, সেটা কখনো অডিয়েন্সরাই ডিসাইড করুক, সেটা আমার ডিসিশন নয়। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকজনকে একটু নিজের কমফর্ট স্পেস থেকে বেরিয়ে অন্যরকম কাজ করা উচিত। তখনই নিজের কতটা পোটেনশিয়াল আছে সেটা আমরা নিজেরাই মানে প্রপারলি এক্সপ্লোর করতে পারবো। 2 বছর আগে আমি একটা ছবি করেছিলাম, এভরিবডি সেজ আই এম ফাইন। আচ্ছা, এত খারাপ ফিল্ম দেখতে পারো না। এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে ওই ছবিটা এভরিবডি সেজ আই এম ফাইন, যেটা রাহুল বোসে পরিচালিত ছবি, আমার মনে হয়েছে সেটা 20 বছর আগে রিলিজ করে গেছে। আরো 5-7 বছর বাদে রিলিজ করা উচিত ছিল। মানে ওই ছবিটি এতটাই একটা সমৃদ্ধ ছবি, আমরা অনেকেই হয়তো সেই ছবিটা জানি না। এবার আমি প্রশ্ন হচ্ছে, আমি ইচ্ছে করে বলছি, আমি তোমার তুমি তখন ছোট ছিলে, শুধু তোমার দোষ নয়, ওই ছবিটা নেওয়ার জন্য এই সময়টা একটু এগিয়ে হয়ে গেছে আর কি। তা আমি জানি না, কিন্তু এখন আমি লিখছি নতুন ছবি। আমার মোটিভেশন ছবি লেখার খুব কম, ভালো কাজ পাচ্ছি অ্যাজ অ্যান অ্যাক্টর। সো ডিরেকশন আমি বুঝি যখন আমি বুড়ো হয়ে যাই, পুরো ট্যালেন্টটা ফুরিয়ে যায়, লোকরা পাথর স্ক্রিনে থ্রো করে, তারপরে আমি ডিরেক্ট করব। কিন্তু এখনো হয়নি ওটা। তারপর মানে বাইরে তো বেন অ্যাফ্লেক যেমন একদম আই এম জোকিং, আই এম নট সিরিয়াস। এটাও তো একটা